নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা সপ্তম ভাবকে নিয়ে আলোচনা করব। সপ্তম ভাব লগ্ন যদি এটা হয় তাহলে আমার ঠিক সামনের ভাবটি সপ্তম ভাব হবে। লগ্নের ঠিক সপ্তম ভাব মানে সামনের ভাবটি। সপ্তম ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। সপ্তম ভাব একটি জন্মছকের সেন্টার পয়েন্ট বলা হয় থাকে। শাস্ত্রকারেরা বলেছেন যে যদি কারোর সপ্তম ভাব ভালো হয় তাহলে একজন মানুষ অনেকটা শান্তিতে বাঁচতে পারে, একজন মানুষ অনেকটা নিজের ইচ্ছাগুলোকে সুন্দরভাবে পূরণ করতে পারে, একজন মানুষের মধ্যে সর্বদা হাসি মুখ দেখতে পাওয়া যায়, একজন মানুষের মধ্যে সুস্থ চিন্তা ভাবনা চলে আসে। আর সপ্তম ভাব যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে একজন মানুষের মধ্যে বারবার চিন্তা, মানসিক চিন্তা, বারবার ঝগড়া লড়াই, অশান্তি, মানসিক কষ্ট এবং সপ্তম ভাবটি খারাপ হয়ে যাওয়ার জন্য সে অনেক সময় জীবনে বেঁচে থাকতেই চায় না, উন্নতি তো দূরের কথা, এবং সমস্ত আশা ইচ্ছা কামনা অল্প দিনেই শেষ হয়ে যায়। তাই এই ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। এই ভাবটিকে বিচার করা বা বিচার করাটা শেখা এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভাব বিচারের ক্ষেত্রে আমি বলেছি যে এই প্রত্যেকটি ভাবের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে, তবে আমি প্রথমে একটি ধারণা দেব, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়ে যাব। তাই সপ্তম ভাবের ধারণাটা নিয়ে নিন। সাধারণভাবে চতুর্থ ভাব যখন বিচার করা হচ্ছিল তখন আমি বলেছিলাম যে সেভেন্থ হাউস আর ফোর্থ হাউস এই দুটো ঘরের মধ্যে যদি গ্রহ না থাকে তাহলে ভালো, কিন্তু এই দুটো ঘরের মধ্যে যদি গ্রহ থাকে তাহলে সেটা যেন শুভ গ্রহ হয়। এই ঘরের মধ্যে অশুভ গ্রহরা প্রচন্ড সমস্যা ফেলে। শুভ গ্রহ ভালো ফল দেয় না, শুভ গ্রহ সমস্যা দেয়, কিন্তু অশুভ গ্রহের থেকে তো ভালো। এই ঘরগুলোর মধ্যে গ্রহ না থাকা সব থেকে ভালো। এবারে আমরা বলবো এটা একটা আলাদা কনসেপ্ট, এই কথাটা মাথায় রাখবেন। সপ্তম ভাবের মধ্যে অশুভ গ্রহ রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু যদি বসে থাকে তাহলে সেই জাতকের বিবাহ, বিবাহিত জীবন, ব্যবসা, দায়িত্ববোধ সব কটা জায়গার মধ্যে সমস্যা নিয়ে আসে। শনির মতো গ্রহ যদি সপ্তম ঘরে থাকে তাহলে একটা বিবাহের ক্ষেত্রে বাধা এবং ওয়াইফের শারীরিক সমস্যা বা পার্টনারের বা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে। এবং শনির মতো গ্রহ সপ্তম ঘরে যদি বসে থাকে তাহলে বিবাহিত জীবন নিয়ে নানান অশান্তি ঝামেলা চলতেই থাকে। যদি মঙ্গলের মতো গ্রহ সপ্তম ঘরে বসে থাকে তাহলে এই মঙ্গলের মতো গ্রহ রাগারাগি, চেল্লাচেল্লি, কোনো কোনো সময় গালিগালাজ, সব সময় একটা বন্ডিং প্রবলেম এগুলো ক্রিয়েট করেই রাখে। সপ্তম ঘরের মধ্যে রবির মতো গ্রহ হাজবেন্ড বা ওয়াইফের আত্ম অহংকার বৃদ্ধি করে এবং যেহেতু অশুভ গ্রহ একটি বিচ্ছেদকারী গ্রহ, তাই সপ্তম ঘরের মধ্যে এই অশুভ গ্রহ যদি থাকে তাহলে দুজনের যদি বিচ্ছেদ নাও হয় কিন্তু মনে মনে একটা বিচ্ছেদ তৈরি হবে, এ ওর কথায় সায় দেবে না, ও এর কথায় সায় দেবে না, এরকম ব্যাপার ক্রিয়েট করিয়ে দেয়। সপ্তম ঘরের মধ্যে
কেতুর মতো গ্রহ তার পার্টনারের প্রতি যে দায়িত্ববোধ সেটা পালন করতে দেয় না। সপ্তম ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বসে থাকে তাহলে পারে সেই অশুভ গ্রহটিও কিন্তু জাতককেও অনেক সমস্যার মধ্যে ফেলে। অর্থাৎ সপ্তম ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বসে থাকে তাহলে জাতক তার পার্টনারের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। তার কারণ তার পার্টনারের দীর্ঘদিন খারাপ ব্যবহার জাতককে এতটাই কষ্ট দেয়, জাতক মনে মনে স্থির করে নেয় যে এর সঙ্গে ভালোভাবে কথা বলে লাভ নেই, এইভাবে সমস্যা তৈরি করে আনে। তবে সপ্তম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে সেই অশুভ গ্রহটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে হঠাৎ হঠাৎ লস তৈরি করে, মেয়েদের জনন অঙ্গে কোনো না কোনো সমস্যা আনার চেষ্টা করে, এবং সপ্তম ঘরের মধ্যে অশুভ গ্রহ কিন্তু দায়িত্ববোধের অভাব তৈরি করে। অর্থাৎ জাতকের মধ্যে দায়িত্ববোধ ব্যাপারটা নেই, জাতক যা ইচ্ছা তাই যখন ইচ্ছা তাই করছে, এরকম ব্যাপার নিয়ে আসে। কিন্তু সপ্তম ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে, বৃহস্পতি, শুক্র, চন্দ্র বা বুধ, তাহলে একজন জাতক হাজার সমস্যা আসলেও সে কিন্তু ব্যাপারটাকে ঠিক করার চেষ্টা করে। সপ্তম ঘরের মধ্যে যদি শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে সেই মানুষ কিন্তু কখনোই ডিভোর্স দিতে চাইবে না। অর্থাৎ যার সপ্তম ঘরের মধ্যে শুভ গ্রহ রয়েছে সেই মানুষ ডিভোর্স দিতে চাইবে না। শুভ গ্রহ থাকলে কি ডিভোর্স হয় না? হ্যাঁ হয়। কিন্তু সপ্তম ঘরের মধ্যে শুভ গ্রহ থাকলে সেই জাতক ডিভোর্স দিতে চাইবে না, কিন্তু সিচুয়েশন এমন হয়ে যাবে, সিচুয়েশন এমন কিছু হয়ে গেল যে সে ডিভোর্স দিতে বাধ্য হয়ে গেল, এরকম প্রবলেম ক্রিয়েট করায়। কিন্তু আমরা শুধু সপ্তম ঘরের মধ্যে দেখব না, আমরা দেখব সপ্তম ঘরের অধিপতি কোন গ্রহটি। যেমন এর ক্ষেত্রে শুক্র, তাহলে সপ্তম ঘরের অধিপতি গ্রহটি যদি ভালো স্থানে থাকে জন্মছকের এবং কোনো পাপক গ্রহের দ্বারা পীড়িত নয়, তাহলে পারে কিন্তু সপ্তম ভাবটি আস্তে আস্তে করে সুন্দর হয়, সময়ের সাথে সাথে সুন্দর হয়ে ওঠে। সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, তাহলে এই যে লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে তুলা রাশি হচ্ছে সপ্তম ঘর, তাহলে তুলা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের মালিকও শুক্র, সপ্তম ঘরের কারক গ্রহ শুক্র, আর সপ্তম ভাবে বসে রয়েছেও শুক্র মনে করা যাক। তাহলে যেহেতু তিনটে শুক্রই বলশালী হয়ে রয়েছে, একটা হচ্ছে কারক গ্রহ, সে নিজের ঘরে বসে রয়েছে, একটা হচ্ছে ভাবের অধিপতি, সে নিজের ঘরে বসে রয়েছে, আর একটা হচ্ছে ভাবের মধ্যেই ভাবকারক গ্রহ বসে রয়েছে, তাহলে এটা ভালো হয়ে যাবে আপনি বলছেন। কিন্তু না, এখানেও ভালো হবে না। তার কারণ হচ্ছে একটি কথা রয়েছে, ভাবকারক গ্রহ ভাবে থাকলে, ভাবকারক গ্রহ ভাবে থাকলে ভাবের ফল নাশ করে, হ্যাঁ নাশ করে, নাশ করে। তাহলে শুক্র হচ্ছে ভাবকারক গ্রহ, কারণ সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, সেই শুক্র যদি সপ্তম স্থানেই বসে থাকে তাহলে সেই শুক্র যেহেতু ভাবকারক গ্রহ, সেই কারণে তার বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা তো এই শুক্র আনবেই আনবে। দেখুন, শুক্র বিশেষ করে শ্বশুর বাড়ির দিক থেকে সমস্যা অনেক সময় নিয়ে আসে। শুক্র কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন করিয়ে দেয় অনেক সময় যদি সপ্তম ঘরে থাকে। তবে শুভ গ্রহরা সপ্তম ঘরে যদি থাকে তাহলে পারে কিন্তু আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে ভালো চিন্তা ভাবনার বীজ বপন করে আপনার মধ্যে। সপ্তম ঘরের কারক গ্রহ শুক্র যদি জন্মছকের সপ্তম ভাব ছাড়া অন্য কোনো জায়গায় থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের মধ্যে রোম্যান্স, সেক্স এবং বিবাহিত জীবনের মধ্যে একটা শান্তি, সুখ, এগুলো কিন্তু প্রাপ্তি হয়। সপ্তম ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বসে থাকে তাহলে একজন জাতক পরিবারের অন্য সদস্যর থেকে বিশেষ কোনো লাভ পায় না। সপ্তম ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে বা সপ্তম ঘরের অধিপতি যদি শুভ স্থানে বসে থাকে, শুভ স্থানে যদি বসে থাকে, দেখুন জন্মছকের মধ্যে শুভ স্থান কোনটা কোনটা, 1, 4, 5, 9, 10, 11, এগুলো হচ্ছে শুভ স্থান। আর তৃতীয় ঘরটা যেহেতু চেষ্টার ঘর, এখানেও এটা কিন্তু শুভ নয়, তবু এটাকে দেব, এই কথাটা যেটা বলছি সেটার জন্য নেব। কথাটা হচ্ছে কি, সপ্তম ঘরের অধিপতি যদি শুভ স্থানে বসে থাকে তাহলে একজন জাতক ভালো ভালো জামা প্যান্ট পরা, একটু সাজগোজ করা, একটু সেন্ট টেন্ট দিয়ে বাইরে বেরোনো, এইসব একটু কসমেটিক্স ইউজ করা,
এরকম ধরনের জাতক হবে। এই স্থান থেকে ব্যবসা বিচার করা হয়। এই স্থানে যদি অশুভ গ্রহ বসে থাকে বা এই স্থানের অধিপতি অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি যদি জন্মছকে কোথাও ধরুন অশুভ গ্রহের সঙ্গে বসে রয়েছে, কোথাও ধরুন অশুভ গ্রহের সঙ্গে বসে রয়েছে, তাহলে এই জাতকের ব্যবসার মধ্যে হঠাৎ হঠাৎ ওঠানামা দেখতে পাওয়া যায়। সপ্তম ঘরের মধ্যে যদি কোনো বক্রী গ্রহ বসে থাকে, রেট্রোগ্রেড কোনো গ্রহ যদি বসে থাকে, তাহলে পরে সেই গ্রহটা কিন্তু বিবাহিত জীবনে বারবার সমস্যা নিয়ে আসে। বিবাহিত জীবনে এই ঝামেলা হলো তুমুল, এই আবার একটু শান্ত হয়ে গেল, শান্ত হয়ে গেল যখন তখন মনে হলো যে না ঠিক আছে ঝামেলা হয়েছে, তবুও বিবাহিত জীবনটা একসঙ্গেই চালাবো। আবার কয়েকদিন পর তুমুল ঝামেলা, তখন মনে হবে এক্ষুনি ডিভোর্স দিয়ে দিই। এই যে টানাপোড়েনের মধ্যেই জাতককে রেখে দেয়। সপ্তম ঘরের মধ্যে যদি কোনো গ্রহ বক্রী হয়ে বসে থাকে, সেটা শুভ গ্রহ অশুভ গ্রহ হোক, তাহলে সেই মানুষ যদি কাউকে টাকা ধার দেয় বা সেই মানুষ যদি কোনো ব্যবসার ইমপ্রুভমেন্ট করার জন্য টাকা ইনভেস্ট করে, বেশিরভাগ সময় তার টাকাটা লস হয়ে যায়। সপ্তম ঘরের মধ্যে দেখা যায় যে বিশেষ করে যে কথাটা বলবো, যে সপ্তম ঘরের মধ্যে যদি কোনো অগ্নিতত্ত্বের গ্রহ বসে থাকে, তাহলে তার পার্টনারের একটা কিন্তু সর্বদাই ওপরে ওঠা, নিজের একটা আত্ম অহংকার, নিজের একটা অভিমান, এগুলো বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়। সপ্তম ঘরের মধ্যে যদি বিশেষ করে আমরা কি বলবো, সপ্তম ঘরের মধ্যে যদি জলতত্ত্বের গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু সেই জাতকের পার্টনার অনেকটা ধীর মানসিকতার হবে। অর্থাৎ সেই জাতকের পার্টনার যেটা হবে, সে মুখে যাই বলুক মন কিন্তু তার খুব সরল হবে। সপ্তম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, সপ্তম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, তাহলে পারে কিন্তু বলা হয় সেই জাতকের সন্তান সুখ পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, সপ্তম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, সেই জাতক কিন্তু চট করে সন্তান সুখ প্রাপ্তি করতে পারে না, এবং সেই জাতকের অনেক সময় সন্তান হতে চায় না, বা সেই জাতকের সন্তান হলো কিন্তু সন্তান বয়স হয়ে গিয়ে বাবা মাকে দেখছে না, বা সন্তানকে নিয়ে চিরকাল একটা অশান্তির মধ্যে ভুগে রয়েছে, এরকম প্রবলেম ক্রিয়েট করে। এরকম নানান কথা সপ্তম ঘরকে নিয়ে রয়েছে। আজকে যে কথাগুলো বললাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, সপ্তম ভাবকে ঠিক করতে গেলে পারে বিশেষ করে প্রয়োজন সঠিক প্রতিকার এবং সঠিক মন্ত্রপাঠ যদি করা হয়, সপ্তম ভাবের বল কিছুটা পাওয়া যায়। তবে সপ্তম ঘরকে নিয়ে যদি উল্টোপাল্টা প্রতিকার করে দেওয়া যায়, তাহলে এত সমস্যা একজন জাতকের জীবনে আসতে পারে। এই ভাবটি হচ্ছে এমন ভাব, যেই ভাবটির একটু ডিস্টারবেন্স, একটু ভুলভাল প্রতিকার একজন জাতকের পুরো জন্মছকের সব ভালো গুণকে নষ্ট করে দিতে পারে। এর মধ্যে ভুলভাল প্রতিকার করে দেওয়া। তাই একজন মানুষের সব সময় সপ্তম ভাব নিয়ে যখন সে প্রতিকার করবে বা প্রতিবিধান করবে, খুব সঠিক নির্ণয় করা উচিত। নচেত কিন্তু এই ভাবটি সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারে একজন মানুষকে। আজকে সপ্তম ভাব নিয়ে একটা সাধারণ ধারণা দিলাম, পরের দিনকে আমরা সপ্তম ভাবকে নিয়ে আরো ডিপ আলোচনায় যাব, এবং সপ্তম ভাব কিভাবে মারকের কাজ করে সেই ব্যাপারটাও বলবো। অবশ্যই আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে পরে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটাই রিকোয়েস্ট। সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর জ্যোতিষের অনুষ্ঠান দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ জ্যোতিষের অনুষ্ঠান এখানে শেষ নয়, আরো অনেক ভালো ভালো অনুষ্ঠান আসছে, এবং আমি ড্যাম শিওর আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকার চেষ্টা করুন। নমস্কার, আজকে এখানে শেষ করলাম।